আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মারিয়া খান। আপনারা আমার কণ্ঠে শুনছেন তুই আমার সাথে, লিখেছেন ঐশী আরফিন। সালটা 1989, বর্ষাকাল চলছে, প্রকৃতিতে মিষ্টির হাওয়া বইছে, আকাশ মেঘলা, বৃষ্টি হবে হবে ভাব। গ্রামের পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মেয়েটি। কলেজে গিয়েছিল, এমনিতে সে সচরাচর কলেজে পা রাখে না। আজ গিয়েছিল, ইম্পর্টেন্ট ক্লাস ছিল। সে মনোযোগ দিয়ে ক্লাস করছিল। হঠাৎ ক্লাসের মাঝেই পিয়ন এসে বলল বাড়ি থেকে নাকি ফোন এসেছিল, এখনই যেতে বলেছে। গেটের ড্রাইভার দাঁড়ানো। অপ্রত্যাশিত ক্লাসের মাঝেই চলে আসে। কিছু দূর আসতেই গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ড্রাইভার কাকু বলেছিল একটু অপেক্ষা করতে, পাশে গ্যারেজ থেকে সারিয়ে আনবে। ড্রাইভার কাকু যেতেই সে এক প্রকার পালিয়ে এসেছে। একমাত্র কলেজ ছাড়া তাকে আর কোথাও বেরোতে দেওয়া হয় না। যেদিন যায় সেদিন তার বান্ধবী অপুর সাথে যায়, আসার সময় তার সাথেই আসে। কিন্তু সাথে ড্রাইভার কাকা থাকার তেমন মজা করতে পারে না, তাই আজ অপুজে পালিয়ে এসেছে। অবশ্য এখন সাথে অপু নেই, তবুও একা একা যাচ্ছে, কিছুটা ভয় করছে। কিন্তু সে ভীত না, সে সাহসী। হয়তো সে কারো বাপকেও পায় না, কিন্তু সেটা যদি হয় তার গুণধর বাবা মাহফুজ চৌধুরী, তাহলে ভিন্ন কথা। মাহফুজ চৌধুরী আজকে বাড়ি নেই, এমনকি বাড়ির সব পুরুষরা শহরে গিয়েছে, তাই তো সে আজ একা আসার সাহস করেছে। দুপুরের দিকে হওয়ায় রাস্তাঘাট নীরব। ডাইলেট গ্রামের প্রতিটি মানুষ তাকে চিনে। মুখ কেউ না দেখলেও উপরে পড়া যুব্য দেখে মানুষ ঠিকই তাকে চিনে ফেলবে। চিনবেই বা না কেন? একে তো সে গ্রামের জমিদারের মেয়ে, আর একে গ্রামের কোনো মেয়ে তার মতো এভাবে বের হয় না। বোরকা নেকাব, হাতে পায়ে মৌজা, এমনকি চোখগুলো পর্যন্ত ঢাকা থাকে। এখন কেউ দেখার চান্স নেই, সবাই এখন যে যার বাড়ি। আর এখন বাড়ি গেলে মিথ্যে বলে ম্যানেজ করা যাবে। এখন সমস্যাটা ওই ড্রাইভার কাকু ওরফে আলুর বাপকে নিয়ে। ওটাকে পটাতে পারলে এবারের মতো বেঁচে যাবে। এসব হাবি যাবে ভাবতে ভাবতে সে এগমনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা ভরাট পৌরশালী কণ্ঠ ভেসে আসলো। আপনি কি জমিদার মাহফুজ চৌধুরীর মেয়ে মাধবী চৌধুরী? মাধবীর বুকটা ধপ করে উঠলো। পুরোদের সাথে তার কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। না জানি কোন আপদ এসেছে তাকে বাড়িতে বাস খাওয়ানোর জন্য। মাধবীর গলার স্বরটা যথেষ্ট কর্কশ করে পিছনে না ফিরে জবাব দিল, জি। কেন বলুন তো? ছেলেটা কিছুক্ষণের জন্য থমকে গেল। একটা মেয়ের গলার স্বর এতটা সুন্দর কিভাবে হতে পারে? অবশ্যই সেই শুনেছে এই মেয়ের রূপ, গুণ, কণ্ঠসহ সবকিছুই নাকি অসম্ভব সুন্দর। তো তাই বলে এত? এই রে, এভাবে বলেও কাজ হলো না। এই লোকেরও সবার মতোই একই অবস্থা ভেবে মাধবী তাড়া দিল। যা বলো তাড়াতাড়ি বলে বিদায় হবে। ছেলেটার হোশ আসলো। জি, আমি শান্ত চৌধুরী। মাধবীর ইচ্ছে হলো ছেলেটাকে ধরে আছাড় মারতে। রাস্তার পথে তাকে ডেকেছে নিজের নাম বলার জন্য। সে নিজের ইচ্ছেটাকে পাশে রেখে বলল, তা আপনি যে চৌধুরী হন না কেন, আমাকে কেন ডাকলেন আগে সেটা বলুন। কিন্তু 10টা বেশি শব্দ যেন ব্যবহার করা না হয়, আমার তাড়া আছে। শান্ত বুঝলো মেয়েটা চটপটে সহজ। সে বলল, আপনার বাসা থেকে আমাকে পাঠানো হয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মাধবী বলল, ছেলেটা 10টা শব্দই বলেছে। সে বলল, গুড, নতুন ড্রাইভার বুঝি? আচ্ছা, ভালো হয়েছে এসেছেন। পরে সে পাশে থাকা সাদা গাড়িতে উঠে বসে। শান্তকে কিছু বলার সুযোগই দিল। শান্ত ভাইবাজাতে খেয়ে গেল। তাকে কেন ড্রাইভার বানিয়ে দিল? তবুও সে কথা না বাড়িয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো। কিছু দূর যাওয়ার পর একটা বিশাল সাইনবোর্ড চোখে পড়ল। সাইনবোর্ডটিতে বড় বড় করে লেখা, মুক্তগাছা রাজবাড়ি, স্থান ময়মনসিংহ জেলা, গ্রাম মুক্তগাছা, স্থাপতি 1870 খ্রিস্টাব্দ, আয়তন 100 একর, প্রতিষ্ঠাতা রাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী, বর্তমান পরিচালক মাহফুজ চৌধুরী। সাইনবোর্ডটার পাশে বেশ খানিকটা জায়গা খালি রেখে পুরো বাড়িটির চারপাশে বড় বড় গাছ দিয়ে ঘেরা। খালি জায়গাটার গেট ফুল দিয়ে একটা সাধারণ গেট করা। এখান থেকে শুরু হয় রাজবাড়ির এরিয়া। তারপর বিশাল মাঠ পেরিয়ে সাদা গাড়িটি থামলো বড় ফটকের সামনে। ফটকের চারপাশে পাথরের উপর খোদাই করে লেখা রাজবাড়ি। পুরো বাড়িটি সুইচ বাউন্ডারি দিয়ে ঘেরা, তার চারপাশে ছেয়ে আছে ঘন জঙ্গল। মাধবীকে দেখে ফটকের সামনে দুটো দারোয়ান সালাম দিয়ে গেট খুলে দিল। ফটকটি খুলতে দেখা মিলল চোখ ধাঁধানো সৌন্দর্য। সামনের একটি জাতের ফুটে আছে অসংখ্য শাপলা। পুকুরের চারপাশে রয়েছে 6টি প্রাসাদ, আর সামনে রয়েছে একটি বিশাল আকারের উঁচু প্রাসাদ। মূল ফটক থেকে রাস্তাটি শুরু হয়ে প্রতিটি প্রাসাদের সামনে দিয়ে গেছে বড় প্রাসাদটি পর্যন্ত। রাস্তার দুই পাশে ফুলের গাছ।
মাধবীদের গাড়িটি গিয়ে থামলো বড় প্রাসাদের সামনে। প্রাসাদটির দরজার উপরে লেখা অন্দরমহল। অন্দরমহলের ডান দিকের প্রাসাদটির নাম নূরমহল, তার ডান দিকের প্রাসাদটির নাম রংমহল। রংমহলের পরে সামনের জায়গা ফাঁকা রেখে ছায়ামহল, তার পাশে বেশ খানিকটা জায়গার পরে মূল ফটক। একইভাবে অন্দরমহলের বাপাশে অতিথিমহল, তার পাশে বিচারমহল, তার পাশে সামান্য জায়গা ফাঁকা রেখে সর্বরী মহল, তার পাশে বেশ খানিকটা জায়গা খালি রেখে মূল ফটক। খালি জায়গা বললে ভুল হবে, ছায়া আর সর্বরী মহলের চারপাশে জায়গাগুলোতে বড় বড় গাছপালা লাগানো।